প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে উপযোগের ধারণা, উপযোগের শ্রেণীবিভাগ, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়, প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ নির্ণয় ও মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। তাহলে আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা আলোচনা করব উপযোগের ধারণা। প্রথমে আমরা দেখব উপযোগের সংজ্ঞা, অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তোমরা এই সংজ্ঞাটি ভালো করে মুখস্থ রাখবে। কোনো দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা তাকে বলা হবে উপযোগ। এই উপযোগ একটি মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা। উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতা, ভালো মন্দ, স্বাস্থ্যকর না ক্ষতিকর তা বিবেচনা করা হয় না। অর্থাৎ যে কোনো একটি দ্রব্যের উপযোগ থাকলে সেটা নৈতিকতা সম্পূর্ণ হতে পারে, নাও পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, স্বাস্থ্যকর অথবা ক্ষতিকর হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। অর্থাৎ যে কোনো দ্রব্য বা সেবা যদি আমাদের অভাব পূর্ণ করে তাহলে তার উপযোগ আছে। এর সাথে নীতি নৈতিকতা, ভালো মন্দ বা স্বাস্থ্যকর ক্ষতিকর বিষয়টি বিবেচিত নয়। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা মানুষের অভাব পূরণ করতে পারে তারই উপযোগ আছে। অর্থাৎ যে দ্রব্য বা সেবা মানুষের অভাব পূরণ করতে সক্ষম তারই উপযোগ আছে। এই উপযোগ পরিমাপের একক হলো ইউটিল। তোমরা এটি বহু নির্বাচনের জন্য খুব ভালো মনে রাখবে যে উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। উপযোগের উদাহরণ হিসেবে বলা যায় চাল, ডাল, অর্থ, পোশাক, বই, খাতা, কলম, শিক্ষক, ডাক্তার, উকিল ইত্যাদি। এগুলো হলো উপযোগের উদাহরণ, কারণ এগুলো আমাদের কোনো না কোনোভাবে অভাব পূরণ করে। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। অর্থাৎ যে কোনো দ্রব্য বা সেবা যদি আমাদের অভাব পূরণ করতে পারে তাহলে তার উপযোগ আছে, আর যদি অভাব পূরণ করতে না পারে বা অভাব পূরণ না হয় তাহলে তার উপযোগ নেই। এখন আমরা দেখব যে উপযোগের শ্রেণীবিভাগ। উপযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একটা হলো রূপগত উপযোগ। প্রকৃত প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। উদাহরণ হিসেবে বলা যায় তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি করা বা গাছ থেকে কাঠ ও কাঠ থেকে আসবাবপত্র তৈরি, এগুলো হলো রূপগত উপযোগের উদাহরণ। অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হবে, এটি হলো রূপগত উপযোগ। এরপরে 2 নম্বর হলো স্থানগত উপযোগ। কোনো দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যদি উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা যায় তবে তাকে স্থানগত উপযোগ বলে। উদাহরণ হিসেবে বলা যায় যে রাজশাহীর আম ঢাকায় এনে উপযোগ বৃদ্ধি করা। অর্থাৎ আমরা জানি যে রাজশাহীর আম এর চাহিদা অনেক বেশি। অর্থাৎ এই রাজশাহীর আম যদি ঢাকায় নিয়ে এসে যায় তাহলে রাজশাহীর তুলনায় ঢাকায় এর উপযোগ কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এটা কী হবে? স্থানগত উপযোগের উদাহরণ। এরপরে 3 নম্বর হলো সময় বা কালগত উপযোগ। এমন অনেক দ্রব্য আছে যেগুলো উৎপাদনের পর কিছু সময় বা কাল মজুদের একটি উপযোগ বৃদ্ধি পায়, ফলে এসব দ্রব্যের মূল্যও বৃদ্ধি পায়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় চাল, ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। এগুলো হলো সময় বা কালগত উপযোগের উদাহরণ। এরপর 4 নম্বর হলো সেবাগত উপযোগ। মানুষের শ্রম ও সেবার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় শিক্ষক, ডাক্তার, নার্স, উকিল ইত্যাদি। এগুলো হলো সেবাগত উপযোগের উদাহরণ, কারণ শিক্ষক, নার্স, উকিল এগুলোর মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকি, এজন্য এগুলো হলো সেবাগত উপযোগ। এরপর 5 নম্বর হলো সত্ত্বগত উপযোগ। এমন অনেক জিনিস আছে যার মালিকানা বা সত্ত্ব হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়, তাকে সত্ত্বগত উপযোগ বলে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ঘরবাড়ি, কলকারখানা, আসবাবপত্র, মোটর গাড়ি ইত্যাদি। এগুলোর মালিকানা হস্তান্তরের মাধ্যমে এগুলো কিন্তু উপযোগ বৃদ্ধি পায়, এই জন্য এগুলো হবে সত্ত্বগত উপযোগ। এরপর 6 নম্বর হলো জ্ঞানগত উপযোগ। যে সকল দ্রব্য সামগ্রী মানুষের জ্ঞান বৃদ্ধি করে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, এগুলো হবে জ্ঞানগত উপযোগ। যেমন উদাহরণ হিসেবে বলা যায় বই, পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশন ইত্যাদি। এগুলো হলো জ্ঞানগত উপযোগের উদাহরণ, কারণ এগুলোর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিমাণ বৃদ্ধি পায়। আবার কোনো নির্দিষ্ট দ্রব্য ভোগে প্রাপ্ত তৃপ্তি স্তরের উপর ভিত্তি করে উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কোনো দ্রব্য ভোগের মাধ্যমে আমরা যে তৃপ্তি পাই তার এই তৃপ্তির স্তরের উপর ভিত্তি করে উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলো 1 নম্বর হলো প্রাথমিক উপযোগ, 2 নম্বর হলো প্রান্তিক উপযোগ, 3 নম্বর হলো মোট উপযোগ।
অর্থাৎ কোনো দ্রব্য ভোগের মাধ্যমে আমরা যে তৃপ্তি পাই তার স্তরের উপর ভিত্তি করে উপযোগকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ ও মোট উপযোগ। এগুলো সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি যে প্রাথমিক উপযোগ, যাকে ইংলিশে বলা হয় ইনিশিয়াল ইউটিলিটি। এখানে সংখ্যাটা একটু দেখি যে ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বলে। অর্থাৎ ভোক্তা অনেকগুলো দ্রব্যের মধ্যে প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করবে সেটি হবে প্রাথমিক উপযোগ। এই উদাহরণটি দেখলে বিষয়টি স্পষ্ট হবে। মনে করি একজন ভোক্তা পরপর 3টি আপেল ভোগ করে যথাক্রমে 25 টাকা, 20 টাকা ও 15 টাকার সমান উপযোগ লাভ করে। এক্ষেত্রে প্রাথমিক উপযোগ হবে 25 টাকার সমান। অর্থাৎ এক্ষেত্রে প্রথম আপেল থেকে প্রাপ্ত উপযোগ হবে প্রাথমিক উপযোগ। অর্থাৎ ভোক্তা এখানে 3টি আপেল ভোগ করে, এক্ষেত্রে প্রথম আপেল থেকে যে উপযোগ লাভ করবে সেটি হলো প্রাথমিক উপযোগ। তাহলে এখানে প্রাথমিক উপযোগ কত হবে? 25 টাকা হবে প্রাথমিক উপযোগ, কারণ প্রথম আপেল ভোগ করে সে 25 টাকার সমান উপযোগ লাভ করে। এরপর আমরা দেখব যে প্রান্তিক উপযোগ, নিচে যাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি। এখানে সংজ্ঞাটা একটু দেখি যে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বা শেষ একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ প্রান্তিক মানে হলো শেষ, অর্থাৎ কোনো দ্রব্যের শেষ একক থেকে যে উপযোগ লাভ করে সেটি হলো প্রান্তিক উপযোগ। তাহলে পূর্বের উদাহরণটা যদি আমরা এখানে দেখি যে মনে করি একজন ভোক্তা পরপর 3টি আপেল ভোগ করে যথাক্রমে 25 টাকা, 20 টাকা ও 15 টাকার সমান উপযোগ লাভ করে। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 15 টাকা, কারণ তৃতীয় বা শেষ আপেল থেকে সে 15 টাকার সমান উপযোগ লাভ করে। এজন্য প্রান্তিক উপযোগ হবে 15 টাকা। অর্থাৎ তৃতীয় বা শেষ আপেল থেকে প্রাপ্ত উপযোগই হলো প্রান্তিক উপযোগ। এরপর আমরা দেখব যে মোট উপযোগ, যাকে ইংলিশে বলা হয় টোটাল ইউটিলিটি। এখন প্রথমে সংজ্ঞাটা দেখি। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। অর্থাৎ মোট উপযোগ হলো সকল প্রান্তিক উপযোগের সমষ্টি। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যদি একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, এই যতগুলো একক ভোগ করবে তার সবগুলোর সমষ্টি হবে কি? মোট উপযোগ। তাহলে পূর্বের উদাহরণটা দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে মনে করি কোনো একজন ভোক্তা পরপর 3টি আপেল ভোগ করে যথাক্রমে 25 টাকা, 20 টাকা ও 15 টাকার সমান উপযোগ লাভ করে। এক্ষেত্রে মোট উপযোগ হবে 60 টাকা। কীভাবে হবে এটা? আমরা মোট উপযোগ সমান কি? সকল উপযোগের সমষ্টি। তাহলে প্রথম আপেল থেকে সে কত টাকার সমান উপযোগ পেয়েছে? 25 টাকা। দ্বিতীয় থেকে 20 আর তৃতীয় থেকে 15 টাকার সমান উপযোগ লাভ করেছে। তাহলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি যোগ করি আমরা পাবো হলো 60 টাকা। তাহলে মোট উপযোগ হবে 60 টাকা। এটা হলো 60 টাকা সমান হলো মোট উপযোগ। এখন আমরা আলোচনা করব যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা দেখব যে মোট উপযোগ দেওয়া থাকলে সেখান থেকে আমরা কীভাবে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারি। দেখো, পরীক্ষা চলে এবং দেওয়া থাকে দ্রব্যের একক এবং মোট উপযোগ টিউ, এই দুটি দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রান্তিক উপযোগ নির্ণয় করতে হবে। এটা বহু নির্বাচনী এবং সৃজনশীল উভয়ের জন্য প্রযোজ্য। দেখো, দ্রব্যের একক 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ দ্রব্যের একক 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে। এক্ষেত্রে প্রথম একক এর ক্ষেত্রে মোট উপযোগ 20 টাকার সমান। এক্ষেত্রে প্রান্তিক উপযোগও কিন্তু 20 টাকার সমান হবে। অর্থাৎ প্রথমের ক্ষেত্রে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম হবে। দ্বিতীয় একক ভোগে মোট উপযোগ হয় 35 টাকা সমান 35। তাহলে এক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হবে কত? 15 টাকা সমান। কীভাবে পাবো আমরা? দ্বিতীয় এককের ক্ষেত্রে মোট উপযোগ 35 আর প্রথমের ক্ষেত্রে মোট উপযোগ 20। তাহলে এই দ্বিতীয় থেকে প্রথম রেজাল্ট বিয়োগ করি, তাহলে পাবো 15 আমরা। এটা হলো দ্বিতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ। তাহলে তৃতীয়টির ক্ষেত্রে মোট উপযোগ কত? 45। এক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ হবে 10। এটা কীভাবে পাবো আমরা? এই তৃতীয়র মোট উপযোগ থেকে দ্বিতীয়ের এককের মোট উপযোগ যখন বিয়োগ করি তাহলে পাবো আমরা 10। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো বের করব। চতুর্থের ক্ষেত্রে আমাদের তাহলে প্রান্তিক উপযোগ হবে 5। এর কীভাবে পাবো? চতুর্থের ক্ষেত্রে মোট এবং তৃতীয়ের মোট এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা 5 টাকার সমান। এরপর পঞ্চম এককের ক্ষেত্রে মোট উপযোগ হলো 50, চতুর্থের ক্ষেত্রে 50, এটা যদি বিয়োগ করলে আমরা পাবো 0। ষষ্ঠের ক্ষেত্রে মোট উপযোগ আমাদের হলো 48 আর পঞ্চমের ক্ষেত্রে মোট উপযোগ 50। যদি আমরা 48 থেকে 50 বিয়োগ করি সেক্ষেত্রে আবারও -2। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? যে ঘরের ক্ষেত্রে আমরা প্রান্তিক উপযোগ বের করব সেই ঘরের মোট উপযোগ থেকে আগের ঘরের মোট উপযোগ যদি আমরা বিয়োগ করি তাহলে ওখান থেকে আমরা প্রান্তিক উপযোগ পাবো। তাহলে তোমরা অবশ্যই এভাবে এই পদ্ধতি প্রয়োগ করে এখান থেকে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারবে।
এখন আমরা দেখব যে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ নির্ণয়। এতক্ষণ আমরা দেখলাম যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়। এখন আমরা দেখব এর বিপরীত ঘটনা, অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি দেওয়া থাকে সেখান থেকে কীভাবে মোট উপযোগ নির্ণয় করা যায় সে বিষয়টি দেখব। দেখো দ্রব্যের একক কিউ 1 2 3 4 5 6 6টি একক দেওয়া আছে এখানে। এখানে প্রান্তিক উপযোগ হিসেবে দেওয়া আছে 20 15 10 5 0 -2 মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের মোট উপযোগ নির্ণয় করতে হবে। আমরা আগেই দেখলাম, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম যে মোট উপযোগ হলো সকল প্রান্তিক উপযোগের সমষ্টি। এজন্যই এটা বের করা আরও বেশি সহজ। অর্থাৎ যে ঘর পর্যন্ত, অর্থাৎ যে মান যে একক পর্যন্ত মোট উপযোগ আমাদের নির্ণয় করতে হবে সেইগুলো সকল প্রান্তিক উপযোগগুলো আমরা যোগ করে দিই, তাহলে আমরা মোট উপযোগ পাবো। দেখো প্রথমের ক্ষেত্রে প্রথম একক ভোগে প্রান্তিক উপযোগ 20, এক্ষেত্রে মোট উপযোগও 20 হবে, কারণ এখানে প্রথমের ক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। দ্বিতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 15 আর প্রথমের ক্ষেত্রে 20, তাহলে এই দুটো আমরা যোগ করি তাহলে পাবো আমরা 35। তাহলে দ্বিতীয় এককের ক্ষেত্রে আমাদের মোট উপযোগ হবে কত? 35। তৃতীয় এককের ক্ষেত্রে মোট উপযোগ কত হবে? তাহলে পূর্বের ওগুলো সবগুলো সহ যোগ করে দেবো আমরা। 20 15 10 যোগ করলে আমরা পাবো কত? 45। তাহলে চতুর্থ একক ভোগে আমাদের মোট উপযোগ কত হবে? 50। কীভাবে হবে? তাহলে আমরা প্রথম 4টি যোগ করে দিই, তাহলে আমরা পাবো 50। পঞ্চম একক ভোগে মোট উপযোগ কত হবে? তাহলে প্রথম 5টা আমরা যোগ করব, তাহলে পাবো 50। ষষ্ঠের ক্ষেত্রে মোট উপযোগ কত হবে? তাহলে সবগুলো এখন যোগ করে দেব, তাহলে আমরা যদি এর সাথে 50 সাথে -2 যোগ করে দিই, তাহলে আমরা পাবো হলো 48। তাহলে যে ঘরের আমাদের মোট উপযোগ বের করতে হবে সেই ঘর থেকে আগের সবগুলো প্রান্তিক উপযোগ যোগ করলে আমরা এখান থেকে মোট উপযোগ পাবো। এখন আমরা আলোচনা করব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় এই অংশটি কাজে লাগবে। দেখো প্রথমে আমরা দেখি যে প্রথমে সংজ্ঞাগত পার্থক্য। প্রথমে আমরা সংজ্ঞা একটু আগে পড়ে আসলাম। কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ভোক্তা কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, এই সবগুলোর সমষ্টি হচ্ছে মোট উপযোগ। অপরদিকে একটি নির্দিষ্ট সময় ভোক্তা কোনো দ্রব্যের অতিরিক্ত একক বা শেষ একক, অর্থাৎ ভোক্তা শেষ একক ভোগ করে যে উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি বলে। আচ্ছা, এরপরে 2 নম্বর হলো মোট উপযোগকে টিউ দ্বারা প্রকাশ করা হয়। টিউ মানে হল টোটাল ইউটিলিটি, অর্থাৎ মোট উপযোগকে টিউ দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে বা অন্যদিকে প্রান্তিক উপযোগকে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। 3 নম্বর পার্থক্য হচ্ছে নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ভোগ বৃদ্ধির সাথে সাথে কিন্তু মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি হয়, কারণ মোট উপযোগ হচ্ছে কতগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি। এই জন্য ভোগের পরিমাণ যত বৃদ্ধি পায় এটা সাধারণত বৃদ্ধি পেতে থাকে। শেষের দিকে যখন প্রান্তিক উপযোগ শূন্য বা ঋণাত্মক হয় তখন কিন্তু মোট উপযোগ কমে, কিন্তু প্রথম দিকে যতক্ষণ পর্যন্ত ধনাত্মক থাকবে ততক্ষণ পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পায়। এই জন্য নির্দিষ্ট সময়ে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায়। পক্ষান্তরে ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়, অর্থাৎ যত ভোক্তা ভোগ করতে থাকে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। এরপর 4 নম্বর হলো মোট উপযোগ যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। এরপর 5 নম্বর পার্থক্য হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এটা বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের মনে রাখতে হবে। মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন শূন্য, অথবা প্রান্তিক উপযোগ যখন শূন্য মোট উপযোগ তখন সর্বোচ্চ। এরপর 6 নম্বর হলো মোট উপযোগ ঋণাত্মক হয় না, অর্থাৎ মোট উপযোগ সাধারণত কখনো ঋণাত্মক হয় না, কারণ অনেকগুলো ধনাত্মক মানের সমষ্টি হলো মোট উপযোগ। এক্ষেত্রে মোট উপযোগ কখনো ঋণাত্মক হওয়ার সুযোগ নেই, কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পর এটা ঋণাত্মক হতে পারে। এরপর 7 নম্বর পার্থক্য হলো মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চর পর যখন কমবে তখন কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। এরপর 8 নম্বর হলো ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ স্থির থাকলে প্রান্তিক উপযোগ শূন্য, অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ যদি একটা নির্দিষ্ট মানে স্থির থাকে সেক্ষেত্রে কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য হবে। আবার এভাবে বলা যায় প্রান্তিক উপযোগ যখন শূন্য মোট উপযোগ তখন স্থির থাকে। এরপর 9 নম্বর হলো সূত্রগত পার্থক্য, অর্থাৎ সূত্র দেখবো আমরা। টিউ নির্ণয়ের সূত্র হলো সকল প্রান্তিক উপযোগের সমষ্টি। সূত্র লিখে তোমরা অনেক সময় ভুল করো, যে টিউ লিখবো তোমরা TU1 TU2 TU2 মানে সকল এই যে
মোট উপযোগের সমষ্টিকে দেখিয়ে থাকো, এটা আসলে মনে রাখতে হবে ভালো করে যে সকল প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। তাহলে টিইউ এর সূত্র কী হবে? সকল এমইউ এর সমষ্টি, অর্থাৎ MU1 MU2 MU3 ডট ডট MUN, অর্থাৎ সকল প্রান্তিক উপযোগ যোগ করলে আমরা যা পাবো সেটা হলো মোট উপযোগ। অপরদিকে প্রান্তিক উপযোগের নির্ণয় সূত্র কি? MU সমান ডেল টিইউ ভাগ ডেল কিউ, এটা কি সূত্র? এটিকে অন্য আরেকভাবেও লেখা যায় যে এনতম এককের প্রান্তিক উপযোগ MUN সমান ডেল TUN মাইনাস TUN মাইনাস 1। এই সূত্রটি ব্যবহার করেই কিন্তু আমরা দেখলাম যে মোট উপযোগ থেকে কীভাবে প্রান্তিক উপযোগ নির্ণয় করা যায়, যেভাবে আমরা করলাম সেটা কিন্তু এই সূত্র ব্যবহার করেছি আমরা, অর্থাৎ TUN মাইনাস TUN মাইনাস 1, অর্থাৎ এই মোট উপযোগের বিয়োগফলই হচ্ছে প্রান্তিক উপযোগ, দুটি মোট উপযোগের বিয়োগফল। এখানে এন তো মধ্যে মনে করি যদি আমরা তৃতীয় এককের প্রান্তিক উপযোগ নির্ণয় করতে চাই, এন এর মান যদি 3 হয়, তাহলে কি TUN মান 3, অর্থাৎ 3 নম্বর এককের মোট উপযোগ, তাহলে TUN মাইনাস 1 মানে দ্বিতীয় এককের মোট উপযোগ। তাহলে তৃতীয় এককের মোট উপযোগ আর দ্বিতীয় এককের মোট উপযোগ এই দুটির বিয়োগফল হলো তৃতীয় এককের প্রান্তিক উপযোগ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে উপযোগের ধারণা, অর্থাৎ উপযোগ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপযোগ, অর্থাৎ উপযোগ সম্পর্কে কিন্তু তোমাদের এখানে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে। এই জন্য উপযোগ সম্পর্কে যতগুলো বিষয় আছে সেইগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আমি আবার বলতেছি, উপযোগ হলো কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা। এটি একটি মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা। এর সাথে নীতি নৈতিকতা, ভালো মন্দ এগুলোর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যে কোনো দ্রব্য বা সেবা যদি আমাদের অভাব পূরণ করে তাহলে তার উপযোগ আছে। এই উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। তাহলে আমরা কী শিখলাম? কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাই হচ্ছে উপযোগ, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা যদি আমাদের অভাব পূরণ করে তাহলে তার উপযোগ আছে, আর যদি অভাব পূরণ করার ক্ষমতা না থাকে তাহলে তার উপযোগ নাই। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম? যে উপযোগের শ্রেণীবিভাগ, উপযোগের অনেকগুলো শ্রেণীবিভাগ দেখলাম, তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো। এরপর আমরা দেখলাম যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়, অর্থাৎ মোট উপযোগ দল দেওয়া থাকে, সেখান থেকে আমরা কীভাবে প্রান্তিক উপযোগ নির্ণয় করব সেটা আমরা শিখলাম। তোমরা অবশ্যই এই বিষয়টি বুঝতে পারবো বলে আশা করতেছি, কারণ মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় কেন জরুরি, এরা সৃজনশীল প্রশ্নের সমাধান করার সময় তোমাদের কাজে লাগবে। এরপর আমরা আরও দেখলাম যে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ নির্ণয়, অর্থাৎ তোমাদের যে প্রান্তিক উপযোগ দেওয়া থাকে সেখান থেকে তোমরা কীভাবে মোট উপযোগ নির্ণয় করবে সেটাও কিন্তু আমরা দেখলাম। তাহলে তোমরা এটা ভালোভাবে মনে রাখবে যে মোট উপযোগ নির্ণয় করার সময় অবশ্যই কী করতে হবে? প্রান্তিক উপযোগগুলো যোগ করতে হবে, অর্থাৎ যে একক পর্যন্ত মোট উপযোগ নির্ণয় করতে বলবে সেইগুলো সবগুলো এককের যোগ, প্রান্তিক উপযোগের যোগফলই হচ্ছে মোট উপযোগ। আচ্ছা, এরপর আমরা দেখলাম কি যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বা পার্থক্য। তাহলে এই বিষয়গুলো তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয়, প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ নির্ণয় ও মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। সৃজনশীল প্রশ্নের জন্য এই তিনটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে উপযোগের ধারণা বা উপযোগের শ্রেণীবিভাগ, এই অংশটুকু হচ্ছে তোমাদের বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে উপযোগের পরিমাপ, ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।